স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আরও এক শিক্ষার্থী সহ 2 জনের মৃত্যু। স্কুলের সামনে উৎসুক জনতার ভিড়, গণমাধ্যম কর্মীরা আজও নিষিদ্ধ। দেশের মানুষ আনুপাতিক নির্বাচন বোঝে না, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচন ব্যবস্থার উপর ভোটারদের আস্থা ফেরাতে হবে বললেন সিইসি। মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে চলছে প্রতারণা। পরীক্ষা না করেও মেলে সনদ, পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছে কর্তৃপক্ষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জারিফ ফারহান নামের 14 বছর বয়সী আরও এক শিক্ষার্থী এবং মাসুমা নামের এক নারী কর্মী আজ মারা গেছেন। আইসিইউতে থাকা শিক্ষার্থী জারিফকে সকাল 9:10 মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শিশুটির শরীরে 40% পুড়ে গিয়েছিল। ঘণ্টাখানেক পর মাসুমা নামে স্কুলের এক নারী কর্মচারীর মৃত্যুর কথা জানানো হয়। তার শরীরে প্রায় 90% পুড়ে গিয়েছিল। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35-এ। জারিফ ও মাসুমার মরদেহ নিয়ে গেছেন তাদের পরিবার। সবশেষ তথ্য অনুযায়ী এই হাসপাতালে সংকটাপন্ন 3 জন, আশঙ্কাজনক 10 জন সহ ভর্তি আছেন 38 জন। মোটামুটি সুস্থ রোগীদের আজ ছেড়ে দেওয়ার কথা। এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ। হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের স্থানটিতে উৎসুক মানুষের ভিড় কমছেই না। দুর্ঘটনার 5 দিন পর আজও সেখানে ভিড় করছেন হাজারো মানুষ। সকাল হতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ভিড় দেখা যায় সেখানে। মোবাইল ফোনে ভিডিও করান অনেকে। তবে নিখোঁজ সন্তানের সন্ধানে সেখানে আজ যেতে দেখা যায়নি কোনো অভিভাবককে। দর্শনার্থীরা বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে দাবি করেছেন। অভিযোগ করেন, বিভিন্ন স্থানে আগুন লাগলেও পরে আর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। স্কুলের ভেতরে আজও ঢুকতে দেওয়া হয়নি গণমাধ্যম কর্মীদের। মনটা মানাইতে পারে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের এলাকার অনেক দূরে আসছে, মনের বুঝাইতে পারে, এই জন্য আসি বারবার দেখতে। ভিতরে বিমান ভাঙ্গিয়া পড়ছে, এই একটু কুড়ি কাটা রয়েছে, ওখান তো আর কিছু নাই। আগুন লাগার পর সেটা নিয়ে হইচই হয়, অনেক মানুষ মারা যাওয়ার পর অনেক কথাবার্তা আসে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে সেখানকার অবস্থা সরাসরি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি নিয়াজ মোর্শেদ। নিয়াজ, স্কুলের সামনে এখনো কেন ভিড় করছে মানুষ এবং স্কুল কর্তৃপক্ষের নতুন কোনো ঘোষণা আছে কি? আজকে সকাল থেকেই কিন্তু আমরা এখানে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছি যে শহরের বিভিন্ন জায়গা থেকে দেখতে পেলাম যে নারায়ণগঞ্জ থেকে 2 জন এসেছেন তারা দেখতে যে স্কুলে যেখানে ভেঙে পড়েছে স্কুলের কী অবস্থা, ভেতরে কী অবস্থা, এগুলো দেখতে এসেছেন। এছাড়াও শহরের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন শুধুমাত্র কৌতূহল মেটানোর জন্য যে স্কুলে একটা বিমান ভেঙে পড়েছে, স্কুলটার কী অবস্থা, ভেতরের কী অবস্থা, বাচ্চারা যে কষ্ট পেয়েছে, মারা গেছে, তারা ওই স্কুলটার কী অবস্থা কী আছে এটা দেখার জন্যই আসছেন। তবে গত 2 দিন যেরকম ছিল যে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, আজকে আমরা দেখতে পেয়েছি যে যারা দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদেরকে কিছুক্ষণ পর পর গেট খুলে 10-15 জন 20 জনের করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। কিন্তু গণমাধ্যম কর্মী যারা, তারা আজকেও গেটের বাইরে, তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে একটা যেটা বলতে পারি যে গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম, তাদেরকে বাধা দেওয়া হলেও ইউটিউবার, টিকটকার তাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। তারা ভিতরে যাচ্ছে, ভিতরে গিয়ে তারা ছবি তুলছে, কেউ লাইভ করছে টিকটকের জন্য।
তারা তাদের কাজ দায়িত্বটা কিংবা কাজ অবাধে করতে পারছে, কিন্তু গণমাধ্যম যারা তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে অধ্যক্ষের সঙ্গে, তিনি কথা বলতে রাজি হয়নি। প্রতিষ্ঠানের যে পিআরও তার সঙ্গেও চেষ্টা করেছি, তিনিও চেষ্টা করেছেন, বলেছেন যে আমাদেরকে জানাবেন যে পরে কথা বলার জন্য যে স্কুলের যে যারা শিক্ষার্থী তাদের কি অবস্থা, বাইরে যে গুজব ছড়িয়ে পড়েছে যে অনেক মারা গেছেন, এই বিষয়ে তারা কি ফাইন্ডিংস, তারা কি বলছেন, এই বিষয়ে এখন পর্যন্ত কথা বলার সুযোগ পাইনি। আমরা অপেক্ষা করছি, দেখি যদি অধ্যক্ষ কথা বলেন আমাদের সঙ্গে তখন হয়তো আমরা সম্পূর্ণ পুরো তথ্যগুলো আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল এখনকার অবস্থা। তবে একটু আগে আমরা যেটা দেখতে পেলাম যে বিমান বাহিনীর 2টি গাড়িতে করে তদন্তকারীরা এসেছেন, তারা ভিতরে ঢুকেছেন, কথা বলছেন। তারা হয়তো বেরোলে আমরা আবার কথা বলার চেষ্টা করব, যদি তারা আমাদের সঙ্গে কথা বলে তাহলে হয়তো আমরা জানাতে পারবো যে সর্বশেষ কী অবস্থা। এই ছিল আমার কাছে। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে থাকলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের গ্রহণ করা হবে, তবে ভারতে থাকা কোনো রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণ করা হবে না, জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জে র্যাব 11 এর সদর দপ্তর ও পুলিশ লাইন্স পরিদর্শন করে উপদেষ্টা আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। নিরাপরাধ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য সুষ্ঠু তদন্ত করে অভিযোগপত্র দাখিল করা হবে। গত বছরের 5 আগস্টের পর থানাগুলো থেকে খোয়া যাওয়া অস্ত্র আগামী নির্বাচনের আগে অভিযান চালিয়ে উদ্ধার করা হবে বলেও জানান তিনি। যারা বাংলাদেশি নাগরিক ওখানে আছেন তাদের তো আমাদের নিতে হবে। আপনি হয়তো 10 বছর হোক বা 20 বছর হোক, যদি আপনি ওখানে যেয়ে থাকেন, বাট আপনি যদি আমাকে বাংলাদেশিও নিয়ে থাকেন, বাট যারা রোহিঙ্গা তাদের আমরা অ্যাকসেপ্ট করতেছি না, রোহিঙ্গাদের আমরা ওখানে ফেরত পাঠিয়ে দিচ্ছি। তারপরে আমরা তাদের বলতেছি যদি আমাদের এরকম কোনো বাংলাদেশি নাগরিকও থাকে ওখানে, ওটা একটা নিয়ম আছে, একটা প্রপার চ্যানেলে পাঠানো। টানা কয়েক মাসের তীব্র প্রতিযোগিতা, সাফল্য ব্যর্থতার গল্প আর নানা নাটকীয়তার পর সমাপ্ত হলো দেশের রান্না বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো সেরা রাঁধুনি সিজন 8। চূড়ান্ত পর্বে 4টি চ্যালেঞ্জে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বিচারকদের রায়ে এবারের সেরা রাঁধুনি হয়েছেন নারায়ণগঞ্জের নিশাত আঞ্জুম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তামান্না ইয়াসমিন ও জুয়াইরিয়া কামাল। আরও জানাচ্ছেন নুরুন নাহার উইলি। গার্হস্থ্যের গণ্ডি পেরিয়ে রান্না ছড়িয়ে পড়বে নেশা ও পেশার জগতে, আর এর মধ্য দিয়ে সমৃদ্ধ হবে বাংলার ঐতিহ্যবাহী রন্ধনশিল্প, পাশাপাশি তৈরি হবে নতুন উদ্যোক্তা। এই প্রত্যাশা নিয়ে 2 দশক ধরে নিরন্তর কাজ করে চলছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। অভিজ্ঞতা আর উদ্ভাবনী চিন্তার মধ্য দিয়ে দিনে দিনে আরও বেশি ব্যাপ্তি ও দীপ্তি লাভ করেছে রসনাবিলাসী বাঙালির প্রিয় এই অনুষ্ঠান। সেরা রাঁধুনি প্রতিযোগিতার 8ম এই আসর তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিস্তৃত ও বৈচিত্র্যময়। সারা দেশে ছড়িয়ে যাবে আপনার রান্নার স্বাদ স্লোগানে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিকভাবে 48 জন এবং গ্র্যান্ড অডিশনের মাধ্যমে 20 জনকে নিয়ে শুরু হয় মহামঞ্চের লড়াই। দেশি বিদেশি আঞ্চলিক সমকালীন কিংবা ফিউশন, সাথে রান্নার রকমারি কৌশল, সব মিলিয়ে সেরা রাঁধুনির সিজন 8 ছিল সত্যিকারের মহা লড়াইয়ের মঞ্চ। সেরা 20 থেকে সেরা 3, দেশের বিভিন্ন জেলায় সেরা 3-এর পেশাদারিত্বের পরীক্ষা শেষে এবার চূড়ান্ত মূল্যায়ন পর্ব গ্র্যান্ড ফিনালে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল জমজমাট সেই আয়োজন। শুধু স্বপ্ন দেখেননি, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাদ প্রতিম শিল্প উদ্যোক্তা স্যামসন এস চৌধুরীকে স্মরণের মধ্য দিয়ে শুরু হয় চূড়ান্ত পর্ব। আয়োজকরা জানান, রান্নাকে অবলম্বন করে স্বাবলম্বী হতে চাওয়া প্রতিযোগীদের কাছে সেরা রাঁধুনি একটি স্বপ্নযাত্রার গন্তব্য। শুধুমাত্র একটি নিছক প্রতিযোগিতা নয়, আমি বলবো এটি একটি স্বপ্নযাত্রার গন্তব্য। এর মাঝে প্রতিফলিত হয় একজন রাঁধুনির প্রচেষ্টা, প্রত্যয় আর ভালোবাসা। যেসব সেরা রাঁধুনিদেরকে বিভিন্ন সিজনে পার্টিসিপেট করেছিল, যারা জয়ী হয়েছিল, তারা প্রত্যেককেই আসলে রান্নার এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এবং নেপথ্যের চালিকা শক্তি হিসাবে আসলে রাঁধুনি এর পিছনে সবচেয়ে বড় অবদান রেখে যাচ্ছে।
সেরা রাঁধুনি সিজন 8-এর চূড়ান্ত পর্বকে স্মরণীয় ও বর্ণাঢ্যময় করতে আয়োজনের কমতি ছিল না। জনপ্রিয় শিল্পীদের গান, সাদিয়া ইসলাম মৌয়ের দৃষ্টিনন্দন নাচ, সাথে চঞ্চল চৌধুরী ও মৌসুমী মৌজুটির গতিময় উপস্থাপনা। হৃদয়ে ভাঙা খান খান করা সেই সঙ্গীত শিল্পী হৃদয় খান খান। তবে প্রতিযোগিতার বিচারক চিত্রনায়িকা পূর্ণিমার ব্যতিক্রমী মিমিক্রি অনাবিল আনন্দ জুগিয়েছে উপস্থিত দর্শকদের মনে। মনে হচ্ছে এমন একটা ডিশ বানিয়ে নিয়ে এসেছেন, পাশের বাসায় মেসোমশাই যে দাওয়াত দেয় তখন যে ডালটা দেয় না সামনে, ওরকম করে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে এসেছেন। তো এই দিন সম্মাননা দেওয়া হয় সেরা রাঁধুনি সিজন 8-এর বিচারকদের। সেরা রাঁধুনি ফুড ইন্ডাস্ট্রিতে একটা অনেক বড় জায়গা রাখবে এবং আমাদেরই যারা সেরা রাঁধুনি আছেন তারা পৃথিবীর বিভিন্ন দেশে এখন বড় বড় শেফ হিসাবে কাজ করছে। হোম কুকস প্লাস শেফস অনেকে ইন্ডাস্ট্রিতে এই শোতে এসেছে এবার। সো ওভারঅল আমি বলবো যে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা অনেক কঠিন একটা সিচুয়েশনে পার হয়েছি যে কাকে রেখে কাকে চুজ করব, কারণ তারা এতটা এক্সপার্ট ছিল। এর জন্য আমরা অপেক্ষা করছি। এদিকে 3 প্রতিযোগীর স্নায়ুর চাপ তখন তুঙ্গে। সকল জল্পনার অবসান ঘটিয়ে সিজন 8-এর সেরা রাঁধুনি হিসেবে ঘোষিত হলো নারায়ণগঞ্জের নিশাত আঞ্জুমের নাম। বাকি 2 প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তামান্না ইয়াসমিন ও জুয়াইরিয়া কামাল। আমাকে তো সবাই এখন বলছে যে তুমি তো শেফ হয়ে গিয়েছো, সো হোম কুক থেকে শেফ পর্যন্ত আসাটা ইটস অ্যামেজিং। সেরা রাঁধুনি আমাদের মতো সাধারণ রাঁধুনিদের জন্য যে পজিশন ক্রিয়েট করে, এটা আসলেই অনেক বড় কিছু আমাদের জন্য। এই প্ল্যাটফর্মটা অনেক বড়। আমি যেহেতু কুলিনারি সেক্টরে কাজ করি, তো আমার হচ্ছে একটা খেতাব বা অর্জন প্রয়োজন ছিল, সেটা যেহেতু আমাকে রাঁধুনি দিয়েছে, এখন আমি চাচ্ছি এটাকে ক্যারি করে সামনে অনেক ভালো কিছু করতে। এই আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল মিডিয়াকম, প্রচার সহযোগী দৈনিক কালের কণ্ঠ। সেরা রাঁধুনির বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে এবং এবারের সকল পর্ব দর্শকরা উপভোগ করতে পারবেন এর সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে। নুরুন হাবিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। কয়েকটি রাজনৈতিক দল আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে, কিন্তু দেশের মানুষ এটা বোঝে না, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনের ভোট দিনেই হবে, রাতে নয়, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে খুলনার আঞ্চলিক কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিইসি আরও বলেন, আগামী নির্বাচনে কমিশন কোনো দলীয় সরকারের অধীন নয়, তাই নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের নিয়মেই নির্বাচন হবে। আগামী ভোটের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন ব্যবস্থার ওপর ভোটারদের আস্থা ফিরিয়ে আনা, মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও এআই এর মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সুষ্ঠু নির্বাচনের পথে বড় চ্যালেঞ্জ, বলেন তিনি। ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষ ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করা, এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায়। কয়েকটি রাজনৈতিক দল আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে, কিন্তু দেশের মানুষ এটা বোঝে না, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ঢাকায়, অথচ রিপোর্ট দেওয়া হচ্ছে কক্সবাজার, বরিশাল ও রাজশাহীর বিভিন্ন সেন্টারের নামে। আদায় করা হচ্ছে নির্ধারিত খরচের চেয়ে 4 গুণ পর্যন্ত টাকা। মাশরেক রাহাতের রিপোর্ট। রাজধানীর কাকলিতে গালফ হেলথ কাউন্সিল জিএসসির অনুমোদন নেই এমন একটি মেডিকেল সেন্টারের নিচে কম্পিউটার দোকান থেকে এই তথ্য পাওয়ার পর আমাদের অনুসন্ধানে শুরু। সৌদি আরব যাবেন এমন একজন প্রবাসী কর্মীর স্বাস্থ্য পরীক্ষা অনুসরণ করে এর প্রমাণ মেলে। ঢাকায় সেন্টারটিতে টাকা জমা দেওয়ার পর অবৈধভাবে প্রতিবেদন দেওয়া হয় বরিশালের একটি ডায়াগনস্টিক সেন্টারের নামে। হাতে নাতে প্রমাণ দেওয়ার পর অনিয়মের বিষয়টি স্বীকার করেন তারা। প্রমাণ নিয়ে আসছেন বিধে আমার তো এখানে পিছপা হওয়ার কারণ নাই। এখানে বরিশালের কিছু কিছু কাজ হয়, যতটুকু হয় আর কি। পরীক্ষা করাইছেন কোথায়? ঢাকা হেলথ কেয়ার সিমেন্ট হসপিটাল। তো নাম কোথায় স্লিপে? নাম নাই দিছে না। এর মতো 100 ফিটে আরেকটি প্রতিষ্ঠান ভাড়া নিয়ে একই রকম অনিয়ম করছে দুষ্ট চক্রটি। পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার পর স্লিপে থাকছে না কোনো নাম।
সেন্টারটি থেকে প্রতিবেদন দেওয়া হচ্ছে কক্সবাজারের চেমন মেডিকেল সেন্টারের নামে। যার হাত কাটা হেও টাকা বেশি দা ফিট হইয়া মানে বিদেশ যাইতে আছে। কোনটাকে আপনার ফিট করে তারপরে যাওয়া লাগে, তো এবার এই যে মানে 15-16 হাজার বা 20,000 টাকা নিতেছে। তারা যদি অন্যায় করে সেটা আমরা দেখবো। আপনারা অন্যায় করতেছেন, আপনারা খতিয়ে দেখবেন না, আমরা তো অন্যায় করতেছি না, আমরা তো এখানে ভাড়া দিছি। এটা অন্যায় না? ঢাকা হেলথ কেয়ারের নামে পরীক্ষা হচ্ছে, রিপোর্ট হচ্ছে অন্য না, আমাদের প্রতিষ্ঠানের নামে তো হচ্ছে না, এটা হচ্ছে আপনার বেস্ট। পরীক্ষাটা কোথায় হচ্ছে? এটা ইনস্টিটিউটের নামটা কি লেখা এখানে? এমন অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন নিজেকে প্রতিষ্ঠানের প্রতিনিধি দাবি করা এই ব্যক্তি। তবে তার দাবি, পরীক্ষার ফলাফলে কোনো নয়-ছয় করছেন না তারা। অফকোর্স বন্ধ হওয়া উচিত। আমরা তো এখানে জাস্ট 15 দিন করছি। শুধু সেন্টার ভাড়া নিয়ে নয়, ঢাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলো স্বাস্থ্য পরীক্ষার অনুমোদন আছে। সরাসরি এমন কয়েকটি প্রতিষ্ঠানেও এমন অনিয়মের প্রমাণ পেয়েছে মাছরাঙ্গা টেলিভিশন। ইস্তিয়াক মেডিকেল সেন্টার রিপোর্টে তো ইস্তিয়াক মেডিকেল সেন্টার নাম লেখা নাই। যেমন ইসিবি চত্বরের এই সেন্টারটিতে পরীক্ষার পর প্রতিবেদন দেওয়া হচ্ছে রাজশাহী আর কক্সবাজার না গিয়েও সেখানকার ম্যাক্স মেডিকেল সেন্টারের নামে স্বাস্থ্য পরীক্ষার সনদ মিলছে পল্টনের একাধিক সেন্টার থেকে। পরীক্ষা হচ্ছে ঢাকায়, রিপোর্ট কক্সবাজার থেকে কিভাবে এটা আপনি বলতে পারবেন না? আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলেন। কোনো মেডিকেল সেন্টার আবার মুনাফার জন্য প্রি মেডিকেলের নামে একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করে পকেট কাটছে প্রবাসী কর্মীদের। ফলে কর্মী বছরে 7 থেকে 8 লাখ গেলেও মেডিকেল পরীক্ষার বাণিজ্য হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি। কেউ যদি আসে যে আমার একটা প্রি মেডিকেল করবো, ফ্রি টেস্টটা করতেছে, এর বাইরে কিছু নাই। কন্টাকে 17,000 ছিনতাই গাড়ি যেমন এইরকম করে এরা, যেটা চায় এটাই দিতে হইব। কর্মী যাওয়া না বাড়লেও 26টি থেকে বর্তমানে মধ্যপ্রাচ্যের 6টি দেশে যেতে তাদের অনুমোদিত মেডিকেল সেন্টার হয়েছে 226টি। এর বেশিরভাগই ঢাকায়। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশগামী কর্মী পাওয়া ও অনিয়ম করতেই মূলত ঢাকার বাইরে রাজশাহী, কক্সবাজার, বরিশাল ও কুমিল্লার বেশিরভাগ সেন্টারকে বেছে নিয়েছে দুষ্ট চক্রটি, বলছেন সংশ্লিষ্টরা। এই মেডিকেল সেন্টারগুলো তো মূলত দুর্নীতি এবং অনিয়ম করার জন্য নেওয়া হয়েছে। টাকা দিলে ফিট, টাকা না দিলে আনফিট, এইগুলি করতেছে। এটা কিন্তু সৌদি অ্যাম্বাসিতে একটা ভূমিকা নেয়। ইনশাল্লাহ এটার একটা সমাধান হবে। গালফ হেলথ কাউন্সিলের ওয়াফিদ সফটওয়্যারে ঢুকে যিনি যে শহরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে চান, তা নির্বাচনের পর স্বয়ংক্রিয়ভাবে সেখানকার একটি সেন্টারের নাম ওঠে। এজন্য খরচ $10। তবে চক্রটি অনিয়মের জন্য এই সিস্টেমকে ভেঙে স্বাস্থ্য পরীক্ষা হোক আর না হোক নিজেদের পছন্দের সেন্টারের নামে স্লিপ তুলছে। স্বাস্থ্য পরীক্ষা না করে আপনি সার্টিফিকেট দিলেন শুধু অর্থের বিনিময়ে, তার অর্থটা গেল। কিন্তু কনসিকুয়েন্সটা হলো যে তিনি স্বাস্থ্য পরীক্ষা না করে খুশি হয়ে উনি বিদেশে চলে গেলেন। ওখানে যে পুনরায় মেডিকেল হলো এবং মেডিকেলে আনফিট হয়ে উনি সর্বস্ব হারিয়ে আবার দেশে চলে আসলেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জানিয়েছেন, ভুয়া সনদের কারণে বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হচ্ছে। এমন অনিয়মের বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব। এই যে ডকুমেন্ট ট্যাম্পারিং করা হয়, এইসব করে কোনোভাবে বিদেশে যেতে পারলেই হলো, তারপরে দেখা যাবে। এখন যে আমাদের ভিসা সমস্যা হচ্ছে অনেকগুলো দেশে একই সাথে, এইটার একটা মূল কারণ হলো যে আমরা এটাকে দিস ইজ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যেটাকে আমরা ক্রিমিনাল হিসেবে ধরি না। অনেক জায়গা থেকে আমরা এই জঞ্জাল দূর করার চেষ্টার মধ্যে আছি। যথাযথ স্বাস্থ্য পরীক্ষা না করে বিদেশে গিয়ে কর্মীদের ফেরত আসার ঘটনাও ঘটছে অহরহ। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম, কয়েকটি রাজনৈতিক দল আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে, কিন্তু দেশের মানুষ এটা বোঝে না, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আনুপাতিক নির্বাচন হলে দেশের মানুষ তাদের নেতা নির্বাচন করতে পারবে না। বিদেশ থেকে কিছু লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না উল্লেখ করে এই সহজ কথাটি সকলকে উপলব্ধি করার আহ্বান জানান তিনি। আরও বলেন, এই দেশের সংস্কার রাতারাতি সম্ভব নয়, এজন্য সময় দিতে হবে। বৈঠক করে সংস্কার বলে দিলেই সংস্কার হয় না। জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে? আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। এর মধ্যে 19 জনই থাই নাগরিক। এছাড়া আহত হয়েছেন 130 জনেরও বেশি। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত সিয়াও কেও বলেছেন,
তার দেশ নিঃশর্তভাবে সংঘাত বন্ধ করতে চায়। তবে থাইল্যান্ড এখনও কম্বোডিয়ার প্রস্তাবের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এর আগে কম্বোডিয়ার সীমান্তবর্তী 8 জেলায় সামরিক আইন জারি করে থাইল্যান্ড। দুপুরের সংবাদ শেষ করছি, যাওয়ার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আরও এক শিক্ষার্থী সহ 2 জনের মৃত্যু। স্কুলের সামনে উৎসুক জনতার ভিড়। গণমাধ্যম কর্মীরা আজও নিষিদ্ধ। দেশের মানুষ আনুপাতিক নির্বাচন বোঝে না, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচন ব্যবস্থার উপর ভোটারদের আস্থা ফেরাতে হবে বললেন সিইসি। এবং মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে চলছে প্রতারণা। পরীক্ষা না করেও মেলে সনদ, পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।